বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন কঠিন হবে মন্তব্য তারেক রহমানের, নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। ২৮ লাখ কোটি টাকা পাচার, বিদ্যুৎ সহ ২৫ খাতে দুর্নীতি, দেশের চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে মধ্যরাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। এমন ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায়। বাংলাদেশের পতাকার অবমাননা করা এবং সহকারী হাইকমিশনের গেট ভাঙচুরের ঘটনা জঘন্য বলেও বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ন্যাক্কারজনক এই ঘটনায় ভারতীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানায় বাংলাদেশ। এমন ঘটনায় সহকারী হাইকমিশনে কর্মরত বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও বিবৃতিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকায় কর্মরত বিদেশি সংস্থা এবং কূটনীতিকদের একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে দু একটি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিদেশি বন্ধুরা আশ্বস্ত হয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি সব দেশের প্রতিনিধিদের পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যদি সফল না হয় সেই চেষ্টা করি। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতে সেটা প্রচার করছে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিশৃঙ্খলা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য তার রাজনীতির জন্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ জনতাও। সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতা, পরে একই জায়গায় জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয় মিছিল, তা ব্যবসায় প্রশাসন অনুষদ, হলপাড়া, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানান তারা। বলেন, ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত সরকারকে তাদের এমন আচরণের জন্য বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
গুলশানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক অবস্থা, বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশ ভারত এবং অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক গুরুত্ব পায়। প্রধান একটি প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলেও আগামী জাতীয় নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। সোমবার খুলনা এবং ময়মনসিংহে দলের বিভাগীয় কর্মশালায় এসব বলেন তারেক রহমান। আবু তৈয়ব এবং আইয়ুব আলীকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা ও ময়মনসিংহে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এতে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। নেতাকর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ ২০ বছর আগের আপনি যদি সেই ২০০১-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। রাষ্ট্র সংস্কারের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি মন্তব্য করে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে বিএনপি। আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে ৩১ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে ২ বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। গত ১.৫-২ মাস ৩ মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই ৩১ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে এক অডিও বার্তায় বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দেয়া বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এই চক্রান্ত দেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। মমতা যে চুক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে এই সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে এপিজেড পরিচালনা পর্ষদ ভূমি নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করা এবং বন্ড লাইসেন্সিং পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। শিল্প পার্কটিকে বিদেশি বিনিয়োগের একটি কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কেপিজেড পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভূমি অধিগ্রহণ, বন্দর ও কাস্টমস, শ্রম আইন এবং বিনিয়োগকারীর সহায়তা ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটি দ্রুততম সময়ে কেপিজেডকে বাকি ভূমি হস্তান্তর সম্পন্ন করা, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু করা, বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা এবং শ্রম আইন সংক্রান্ত আলোচনার উদ্যোগ নেওয়া
নেয়ার মতো নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি সর্বসম্মতভাবে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কেপিজেডকে সরাসরি সিএওর প্রশাসন থেকে সরিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার আওতায় নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক গোষ্ঠীর আতাতে আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে। আর উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের 40% তছরূপ হয়েছে বলেও জানায় কমিটি। সোমবার এনইসি সভাকক্ষে শ্বেতপত্র প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমাহীন এই লুটপাটে বিপাকে এখন দেশের অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে প্রকাশেরও তাগিদ দিয়েছে কমিটি। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। এমন মূল্যায়ন জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। কমিটি আরও জানায়, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। 1 নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেতহস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। কমিটির সদস্য অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি হওয়া অর্থের বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে। প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। সেটার বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। সামনের দিকে বিশেষ করে কথা হবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। তথ্যের নৈরাজ্যের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে উল্লেখ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেয়ার বিষয়টি এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের 3য় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রায় 2.5 ঘণ্টার বৈঠকে দ্বিতীয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহের অগ্রগতির পর্যালোচনা, গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এবং ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কিত আলোচনা, গুরুতর অসুস্থ রোগীদের সহায়তার জন্য মেডিকেল সাপোর্ট টিম, আইসিটি সাপোর্ট টিম, লিগ্যাল সাপোর্ট টিম গঠন নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা আহতদের চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর ক্ষেত্রে দূতাবাসগুলোর কাছে সহযোগিতা চাবার পরামর্শ দেন। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবারের তালিকায় যুক্ত হচ্ছেন নতুন 17 লাখ ভোটার, আর এখনও ভোটার না হওয়া প্রায় 28 লাখ নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জোনাদ আল হাবিবের রিপোর্ট।
এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন নতুন কমিশন। বৈঠকে আলোচনা হয় ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন সংসদীয় আসনের সীমানা জটিলতা সহ প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে জানানো হয় নতুন তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায় ১৭ লাখ ভোটার। আগামী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হবে, আর ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন যে ১ জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা ২রা জানুয়ারি থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় ২৮ লাখ নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান কমিশনার আবুল ফজল। যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তা আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল তৈরিতে নির্মাণ ব্যয় বাড়ানো সহ দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। জানান, নতুন টার্মিনাল চালু হতে আরও ১ বছর সময় লাগবে। অনুষ্ঠানে ৩য় টার্মিনালকে ঘিরে বিগত সরকারের নানা অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হয়, যেখানে উঠে আসে অযাচিতভাবে টার্মিনালের নির্মাণ ব্যয় বাড়ানো, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, নকশাগত এবং পরিকল্পনা ত্রুটি সহ বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে শুরু করে নানা সীমাবদ্ধতার কথাও জানান বক্তারা। ৩০,০০০ কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসছে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বাংলাদেশ বিমান এই এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয়। তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনপুত না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অবিলম্বে বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসাধু এবং মুনাফা শিকারী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার প্রতিবাদে এক মানববন্ধনে ক্যাবের নেতারা ৮ দফা দাবি জানান। বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত জনগণকে স্বস্তি দেওয়া, কিন্তু দেশে এখন সেই স্বস্তি নেই। দ্রব্যমূল্যের দাম কমাতে সবার আগে সার, কীটনাশক, বিদ্যুতের দাম কমানোর দাবি জানান বক্তারা। সেই সাথে বাজার মনিটরিংয়ে জনগণের সম্পৃক্ততার পাশাপাশি বাজার ব্যবস্থা সংস্কারের জন্য কমিটি গঠনের অনুরোধ জানান বক্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়ার পেনাং এবং কেদা শাখার উদ্যোগে আলোচনা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বুধবার মালয়েশিয়ার পেনাংয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পার্ল ভিউ ৫ তারকা হোটেলের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পেনাং এবং কেদার শাখার সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনাং কেদা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ গোলাপ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদুল হক এমদাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ রাসেল কাজল, মোহাম্মদ আফতাব হোসেন অপু, মোহাম্মদ হারুন দেওয়ানজি, হাসিফ লিটন, মোহাম্মদ মোস্তফা। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। এনটিভি দর্শক ফোরাম বাহরাইনের দপ্তর বিষয়ক সম্পাদক এবং দৈনিক ভোরের আওয়াজের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি মামুন হোসেন জানান, বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ ওমর ফারুকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরাম বাহরাইনের উপদেষ্টা আলী হোসেন। প্রধান অতিথি ছিলেন দর্শক ফোরাম বাহরাইনের উপদেষ্টা সেলিম হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন মজুমদার, বাহরাইন এনটিভি দর্শক ফোরাম ফুটবল টুর্নামেন্টের প্রধান দুলান তালুকদার, আবদুল্লাহ আল মামুন, রুবেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, রাহাত খান, আলামিন, মতিন, মোহাম্মদ হজরত আলী গাজী। বিদায় এবং সংবর্ধিত অতিথি মোহাম্মদ মানিক মিয়া প্রবাসে এবং দেশে সামাজিক মানবিক কল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। অনুষ্ঠানে বিদায় এবং সংবর্ধিত অতিথিকে বিদায় ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করা হয়। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিজয়ের মাসে বিনোদন দিতে দেশটির 18 আধুনিক প্রযুক্তির হলে একযোগে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমা। এর আগে বহুল আলোচিত ছবি তুফান ছবি মুক্তি দিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশি তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল। মালয়েশিয়ার দিন দিন প্রবাসীদের মাঝে শাকিবের সিনেমার চাহিদা বেড়েই চলেছে। প্রথম দফা প্রিয়তমা এবং তুফানের সাফল্যের পর এবারে শাকিব খানের দরদ চলচ্চিত্রটি প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি প্রদর্শনী সংস্থা জিটিজি এন্টারপ্রাইজ, SDN, BHD এবং হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কোতোয়ার রয়্যাল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল। আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। 7 ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার 18টি হলে দরদ ছবিটি মুক্তি পাবে। যেসব হলে দরদ ছবিটি যাবে তা হল KLCC, টাইম স্কোয়ার, রাওয়াল, কেনাং, জোহর বারুর সিটি স্কোয়ার, ইপু, পেনাং PM, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেমবান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম ICT, কেলাং, বুকিত রাজা, সুবাং সামিট, কোতা তঙ্গি, বাতু পাহাত। আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদী ভারতীয়দের হামলা, ক্ষুব্ধ ঢাকা, দিল্লির দুঃখ প্রকাশ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন কঠিন হবে, মন্তব্য তারেক রহমানের, নেতাকর্মীদের প্রস্তুত থাকা নির্দেশ। 28 লাখ কোটি টাকা পাচার, বিদ্যুৎ সহ 25 খাতে দুর্নীতি, দেশে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।